বরণীয় মানুষ, স্মরণীয় কথা। স্বামী বলভদ্রানন্দ, পত্রিকার 31তম বর্ষ, 3য় সংখ্যা। পূজনীয় লোকেশ্বরানন্দজি মহারাজ ঘরে বসে সবসময়ই পড়তেন বা লিখতেন, আর তারই মধ্যে অজস্র ফোন হাসি মুখে রিসিভ করতেন, একটুও বিরক্ত না হয়ে। বহু ভক্ত বোধহয় তাঁকে ফোন না করে দিনের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরুই করতেন না। তাই প্রতিদিন সকাল 7টা নাগাদ আমরা সাধু ব্রহ্মচারীরা যখন তাঁকে প্রণাম করতে যেতাম, তখন দেখতাম তাঁর ঘরের 3টে ফোনই পরপর বেজে উঠছে। ভক্তদের ফোনগুলি অনেক সময় আমরাই ধরে তাঁদের অপেক্ষা করতে বলতাম, তিনি আরেকটি ফোনে কথা বলছেন বলে। তিনি একে একে সবার সঙ্গে কথা বলতেন, মধুর স্বরে বলতেন, ভালো আছো তো? বেশ, ভালো থেকো। 1-1.5 মিনিটের বেশি কারো সঙ্গেই কথা বলতেন না, কিন্তু এত ভক্তের 1-1.5 মিনিটগুলি তো তাঁর 24 ঘন্টার পরিসরকেই একটু একটু করে অধিকার করত। তিনি কিন্তু সেটি হতে দিতেন প্রসন্ন মনে। একদিন ফোনের ওপাশের ভক্তটি নিশ্চয় প্রশ্ন করেছেন, মহারাজ কেমন আছেন? কারণ মহারাজ এপাশ থেকে উত্তর দিচ্ছেন, যেটি আমরা শুনতে পাচ্ছি, আমি কোনোদিনই ভালো থাকি না। আমার বোধ হয় এত লোকের সঙ্গে পরিচিত হওয়া উচিত হয়নি। আমাকে প্রতিদিনই কারো না কারো দুঃখের কথা শুনতে হয়, তাই কোনোদিনই আমি ভালো থাকি না। এই এমপ্যাথি বা সমানুভূতির জন্যই নিজের শত অসুবিধা সত্ত্বেও কখনো তিনি কাউকে উপেক্ষা করতে পারতেন না। লোকেশ্বরানন্দজি ক্রিকেট খেলা দেখতে খুব ভালোবাসতেন, কিন্তু খেলা দেখতে দেখতেও তিনি উপনিষদের ইংরেজি অনুবাদ করছেন, এ আমরা দেখেছি। বল হলো, ব্যাটসম্যান স্ট্রোক নিলেন, তিনি দেখলেন এবং উপভোগ করলেন, আবার চোখ নামিয়ে 1-2 লাইন অনুবাদ করে নিলেন পরবর্তী বল হওয়ার আগেই। আর এ যে ভান নয়, তাঁর অনুদিত উপনিষদের বইগুলি তাঁর প্রমাণ। জীবনের শেষ কয়েক বছর তিনি উপনিষদেরই অনুধ্যান করতেন সবসময়। বলতেন, আমি স্বপ্নেও উপনিষদ দেখি। শোয়ার আগে ঘরের দরজা বন্ধ করে দিতেন বলে আমাদের কাছে এ সংবাদ ছিল না, কিন্তু আমারই এক সমবয়স্ক সন্ন্যাসী বন্ধুকে তিনি বলেছিলেন, আমি যদি রাত 12টার সময়ও আশ্রমে ফিরি আর সারাদিন কিছু পড়ার সুযোগ না পেয়ে থাকি, তাহলে একটু পড়ে নিয়ে তবে শুতে যাই। পূজনীয় মহারাজ আমাকে দেহত্যাগের মাত্র 15 আগে তাঁর একটি স্বপ্ন দর্শনের কথা বলেছিলেন। বললেন, আমার অনেক দিনের সাধ যদি মায়ের কাছ থেকে একটা মন্ত্র পেতাম। তা যখন নরেন্দ্রপুরে একদিন স্বপ্নে দেখি স্বামীজির ঘরের ভেতরের সিঁড়ি দিয়ে মাকে পাঁজাকোলা করে নামিয়ে আনছি। আমি এখানে প্রশ্ন করলাম, কেন আপনি মাকে ওইভাবে আনছেন? মহারাজ বললেন, স্বপ্নে সেটা স্পষ্ট নয়, হয়তো মা অসুস্থ কিংবা মা আমার খুব আদরের। যাই হোক, সেই সময় মায়ের মুখটা তো আমার বাঁ কানের কাছে। মা আমাকে ওই অবস্থাতেই একটা মন্ত্র দিলেন। আমি মহাপুরুষ মহারাজের দেওয়া মন্ত্র জপ করি, আবার মায়ের দেওয়া মন্ত্র জপ করি। সেদিন ওই কথার ধারাতেই তিনি আরও কিছু কথা বলেছিলেন। মাত্র কয়েকদিন আগে ভোরবেলা ঠাকুর ঘরে প্রণাম করতে গিয়ে তিনি মায়ের দর্শন পান। ইনস্টিটিউট অব কালচারে তিনি যে ঘরে থাকতেন তার পাশেই আশ্রমের ঠাকুর ঘর। ওই দর্শনের সূত্রেই তিনি আরেকটি দর্শনের কথাও বললেন। একবার জয়রামবাটিতে মঙ্গলারতির পর মায়ের মন্দির প্রদক্ষিণ করছি, হঠাৎ দেখি মা সামনে। ভাবছি, মাকেই দেখছি কি? হ্যাঁ, মাই তো। তাকিয়ে আছি। কিছুক্ষণ পরে মনে হলো একজন মহিলার দিকে একদৃষ্টে তাকিয়ে আছি, এ তো ঠিক নয়। চোখটা যেই একটু নামিয়েছি, দেখি কেউ নেই। মহামায়া তো, মায়া ঢেলে দিলেন। সামনে থেকে তখন হরিপদ আসছে। জিজ্ঞেস করলাম, তুমি কি কোনো মহিলাকে ওদিকে যেতে দেখলে? সে বলল, না তো। আহা, মায়ের কি উজ্জ্বল চোখ, যেন কাচের মতো। আমার এমন দুর্ভাগ্য যে মাকে একটু প্রণাম করলাম না। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।
নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।